জি 24 ঘন্টা নিউজ এট 5 নিয়ে আমি শুভ্র আছি আপনাদের সঙ্গে। এটিএমে টাকা তুলতে গিয়ে সর্বশান্ত একাধিক গ্রাহক। কলকাতার সন্তোষপুরে কিশোর ভারতী স্টেডিয়াম সংলগ্ন সেখানে একটি এটিএম কার্ড আটকে গিয়ে বিপত্তি এবং পরে ফোনে দফায় দফায় টাকা তুলে নেওয়ার SMS ঢোকে গ্রাহকের। লিখিত অভিযোগ দায়ের হয়েছে থানায়। হাওড়ার সাকরাইলে অন্যদিকে একটা এটিএম লুটের ঘটনা ঘটেছে, যে খবরেও কিন্তু হইচই পড়েছে। ডিজিটাল প্রতারণায় এবার নয়া বিপদ। অভিনব পন্থায় প্রতারণা। এটিএমের টাকা তুলেও স্বস্তি নেই। সন্তোষপুরের কিশোর ভারতী স্টেডিয়ামের কাছে একটি এটিএমের টাকা তুলে জালিয়াতির শিকার বেশ কয়েকজন গ্রাহক। এই নিয়েই শোরগোল পড়ে গিয়েছে শহর জুড়ে। এটিএম কার্ডে জালিয়াতি অবশ্য নতুন নয়, তবে একেবারে এটিএম কাউন্টারে হেল্পলাইন নম্বর লিখে জালিয়াতি অভিনব। ঠিক কি ঘটেছিল? টাকা তুলতে গিয়ে ভল্টে আটকে যায় কয়েকজনের এটিএম। কাউন্টারের ভিতরে একটি টোল ফ্রি নম্বর দেওয়া ছিল। ওই নম্বরে ফোন করলে দেওয়া হয় একাধিক নির্দেশ। ঘণ্টাখানেক পর গ্রাহকদের মোবাইলে দফায় দফায় টাকা তোলার মেসেজ আসতে থাকে। কারো 25-30 হাজার, কারো লক্ষাধিক টাকা উধাও। সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতারিত গ্রাহকরা। যদিও ব্যাংক ম্যানেজারের দাবি এই এটিএম তাদের অধীনে নয়। এটিএম কার্ড ঢুকেছি মেশিনে, কার্ডটা অটোমেটিক ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে তারপরে কার্ড বেরোচ্ছে না। হেল্প নাম্বার দেওয়া ছিল কাগজে লাগানো। ফোন করলাম, ওনারা বললেন এইসব টিপে কার্ডটা ব্লক করবেন। এটা পুরো তারপরে এসে দেখছি কোনো ওইসব সব ডুপ্লিকেট লাগানো ছিল। মেশিন সব ডুপ্লিকেট লাগানো ছিল। অফিশিয়াল স্টেটমেন্ট দেওয়ার যে অথরিটি রয়েছেন তারা অবশ্যই ইস্যু করবেন। আমাদের যিনি প্রপার অথরিটি তিনি এ করবেন, এবং আমরা পুলিশকে জানিয়েছি, অনুগ্রহ করে আমাদের কাজ করতে না। খাস কলকাতা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে এভাবে জালিয়াতির ঘটনায় আতঙ্কিত গ্রাহকরা। কার্যত এটিএমে যেতেও ভয় পাচ্ছেন প্রবীণ নাগরিকরা। এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার বলছেন এই এটিএম তাদের রক্ষণাবেক্ষণ বা দেখভালের আওতাধীন নয়, কারণ এটি দেওয়া হয়েছে একটি ফ্র্যাঞ্চাইজিকে। এই এটিএমের ভেতরে কোনো নৈশ প্রহরী নেই যিনি সেই মুহূর্তে ঘটা ঘটনার গাইড করবেন একজন প্রতারিত গ্রাহককে। আমাদের মতো, বিশেষ করে আমার 75 বছর হয়ে গেছে, তো আমাদের তো এইসব নিয়ে খুব একটা বেশি নেই, তবুও মানে এগুলো তো খুব ভয়ের ব্যাপার। আপনাদের শুনলাম তো ভয়ঙ্কর ব্যাপার এটা। তারপর আমাদের তো মানে সিনিয়র সিটিজেন আমরা। কিভাবে বাঁচবেন এটিএম জালিয়াতদের খবর থেকে? কে বলছেন ব্যাংকিং ও সাইবার বিশেষজ্ঞরা? যারা বৃন্দ রয়েছেন, চক্র রয়েছে, তারা প্রথমে এটিএমে ঢুকছে যখন কেউ থাকছেন, করে প্রথমে কার্ড রিডারের উপরে একটা যে প্রোটেক্টিভ কভার আছে ওটাকে খুলে দিচ্ছে। খুলে দিয়ে একটা বক্স ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, একটা বাক্স। যে বাক্সে যখনই আপনি কার্ডটা দেবেন, কোনো গ্রাহক দিচ্ছে, সেই কার্ডটা সোজা ওই বাক্সে চলে যাচ্ছে, এবং ওখানে একই সাথে একটা ভিডিও ক্যামেরাও ইনস্টল করে দিই। তো কার্ডটা ওখানে দিয়ে তার পিনটা দিচ্ছেন, ওই পিনের ছবিগুলো, যে কি পিন ডিজিটগুলো দিচ্ছেন, সংখ্যাগুলো দিচ্ছেন, সেটা কিন্তু রেকর্ডেড হয়ে যাচ্ছে। ফার্স্ট হচ্ছে, আমার যদি কার্ডটা ভিতরে ঢুকে না বেরোয়, তাহলে আমাকে ইমিডিয়েটলি আমাকে ব্যাংকে ফোন করা উচিত। এর কোনো নাম্বারে কল করা উচিত না। এটা হলো আমার কার্ডের আমি কি করে উদ্ধার করব। নাম্বার 2 হচ্ছে, আজকে যদি আমার দেখা হলো টাকা বেরিয়ে গিয়েছে, বা আমি কার্ডটা কোনোভাবে আমি বার করতে পারছি না, ইমিডিয়েটলি ব্যাংকে গিয়ে ওই কার্ডটাকে ব্লক করে দেওয়া উচিত। প্রাথমিকভাবে তদন্তকারীদের সন্দেহ, এটিএম কার্ড ক্লোনিং করে অথবা ক্যাম স্ক্যানার দিয়ে কার্ডের তথ্য হাতিয়ে টাকা তুলে নিয়েছে প্রতারকরা। যদিও ঠিক কিভাবে এই জালিয়াতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে ওই এটিএম এর সিসিটিভি ফুটেজও। বিগত 2 থেকে আড়াই মাসে এরকম অজস্র অভিযোগ জমা পড়েছে এই ব্রাঞ্চে অথবা স্থানীয় থানায়, যেখানে এইভাবে কার্ড ফেঁসে গেছে এটিএমের ভেতর। সেই কার্ড বহু কাঠখড় পুড়িয়ে তারপর বার করতে হয়েছে। প্রতারিত ব্যক্তিরা এই মুহূর্তে কার্যত দিশাহীন, কারণ তাদের সমস্ত সঞ্চয় বিভিন্ন ইনস্টলমেন্টে রাতারাতি গায়েব হয়ে গেছে। কি করবেন সাধারণ মানুষ? তারা আতঙ্কে ভুগছেন। অন্যদিকে হাওড়ার আলমপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম থেকে টাকা লুঠে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার ভোররাতে আলমপুরে একটি এটিএমে ঢুকে গ্যাস কাটার দিয়ে মেশিন কেটে লুটপাট চালায় দুষ্কৃতীরা। এটিএম থেকে 16 লক্ষ টাকা লুট করে চম্পট দেয় তারা। লুটের পর মেশিনে আগুন লাগিয়ে দেওয়া হয়, ভেঙে দেওয়া হয় সিসি ক্যামেরা। পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীদের চিহ্নিত করা হয়েছে। দুষ্কৃতীদের ব্যবহার করা গাড়িও আটক করেছে পুলিশ। অয়ন ঘোষাল, প্রসেনজিৎ সর্দার, দেবব্রত ঘোষের রিপোর্ট, জি 24 ঘন্টা। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত। সন্দীপবাবু, এই যে আমি এটিএমে যাচ্ছি, কার্ড সোয়াইপ করছি, কার্ড ঢুকে যাচ্ছে, প্রথম কথা
কার্ড যদি ঢুকে যায় খুব স্বাভাবিক টেনশন হবেই। আমি জানি না কেন কার্ড ঢুকে যাচ্ছে, এরকম অভিনব বিষয়। তারপরে ইনিশিয়ালি যদি সেখানে কোনো রক্ষী না থাকে, অবভিয়াসলি হেল্পলাইন যা থাকবে আমি তো ফোন করবো। এখন আমার পক্ষে কিভাবে বোঝা সম্ভব যে ওই হেল্পলাইনটা ডুপ্লিকেট বা কি না কি? না, প্রথমত আজকে একটা এটিএম মেশিন খুলে তার মধ্যে একটা কেউ যদি বক্স ঢুকিয়ে দেয়, তার দায় পুরোপুরি ব্যাংকের নেওয়া উচিত। কেননা আমি তো এটিএম মেশিনের এক্সপার্ট হব না। একটা কমন মানুষ যখন যাবে, সে একটা এটিএম দিয়েছে, একটা মেশিন, সেখানে একজন ব্যাংক ওখানটায়, সে কিন্তু ওই যে একটু শুনলাম যে এটা আমাদের ডাইরেক্টলি আন্ডারে না, কোনো ফ্র্যাঞ্চাইজি দেওয়া হয়েছে। মানুষ তো ফ্র্যাঞ্চাইজিকে কাছ থেকে পয়সা তুলতে যায়নি বা ডিপোজিট করতে যায়নি, তারা ব্যাংকের ওই লোগোটা দেখে ওখানটায় ভরসা করে গেছে। সুতরাং এখানে কিন্তু কে ফ্র্যাঞ্চাইজি, কে, তার দায়িত্ব কিন্তু ব্যাংকেই নিতে হবে। এবার আজকে একটা কার্ড যখন ঢুকে যাচ্ছে, সেটা বেরোচ্ছে না, তার কোনো রিয়াকশান নেই, সেইটা কিন্তু খুব অ্যালার্মিং। কেননা মানুষ তারপরে সত্যি জানে না কি করতে হবে। যদি একটু অ্যালার্ট হতো, তাহলে ওরা দেখতো যে এটিএমের নিচেই একটা নাম্বার দেওয়া থাকে, ছোট করে দেওয়া থাকে, যে যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে কোন নাম্বারে কল করা উচিত। মানে কার্ডের বলছেন না, কার্ডের মধ্যে তো পাবে না, এটিএম এর ভিতরে যে মেশিনটা আছে, ওই মেশিনের মধ্যেই ছোট ছোট করে লেখা থাকে, খুব ছোট ছোট করে স্টিকার দিয়ে। এইবার মুশকিল হচ্ছে, মানুষের সাইকোলজি হচ্ছে চোখের সামনে এটা বড় করে দেখতে পাচ্ছে, সেখানেই মানুষ কল করছে। কিন্তু আমিও তো তাই করতাম না। কিন্তু আজকে যে এই টোল ফ্রি নাম্বারগুলো দেওয়া আছে, সেগুলো কিন্তু এটিএম এর বাইরে দেওয়া আছে, বাইরে একটা কাগজ দিয়ে দেওয়ালে একটা লাগিয়ে দিয়ে গেছে। সেটা যে কোনো মানুষই একটা পোস্টার এরকম লাগিয়ে দিয়ে যেতে পারে। হ্যাঁ, আমরা তো বিভিন্ন ধরনের পোস্টার সারা রাস্তা ধরে দেখতে থাকি। সেই পোস্টারে যে আমি যদি ফোন করি, তাহলে কিন্তু সমস্যা আছে। সুতরাং সেটা গ্রাহকের সাইড থেকে ভুল করেছে। না, এবারে আপনি গ্রাহকের সাইড থেকে ভুল বলছেন। এবারে আমি এটিএমে টাকা তুলতে গেলাম, হট করে টাকা আটকে গেল। প্রথমত এটা কোনো বয়স্ক মানুষ গেলে তারও একটা প্যানিক হবে, আমার কার্ডটা ঢুকে গেল। ইভেন আমাদের বয়সে যদি কেউ যায়, আমরাও একটু কনফিউজড হয়ে যাবো যে আমরা কি করব। আমার কাছে তো কোনো নাম্বার নেই যে আমি কোন ব্যাংকে কি করে কোথায় ফোন করব। আমি তো হাতড়াবো আশেপাশে কোথাও টোল ফ্রি নাম্বার আছে কি না। দেখুন, ফলে আমি যেখানে ইনিশিয়ালি দেখবো, মানে এই ধরনের ঘটনাও তো প্রথম না, এরকম ব্যাপার নয়। কারণ আজকে আমি যখন একটা ডিজিটাল মাধ্যম ব্যবহার করছি, আজকে এটিএমটাও কিন্তু পুরোপুরি ফিজিক্যাল না। এটা তো এরকম না কাউন্টারে আমি একটা কিছু দিলাম, সেখান থেকে একটা সই করলাম, টাকা তুলে নিলাম, ওই যুগ চলে গেছে। এখন এটাকে আমরা ফিজিটাল বলছি, খানিকটা ফিজিক্যাল, খানিকটা ডিজিটাল। তো সেইখানে দাঁড়িয়ে যত মানুষের টাচ কমে যাচ্ছে, আসে কাউন্টারে টাকা তোলা মানে সামনে মানুষ বসে আছেন। যখন আমি এটিএমে যাচ্ছি বা আমি অনলাইন ট্রানজ্যাকশন করছি, প্রত্যেক মানুষের উচিত, ইনফ্যাক্ট ইনক্লুডিং সিনিয়র সিটিজেন, যে ব্যাংকের কারুর একটা নাম্বার তার কাছে থাকা উচিত। সেটা ব্যাংকের ম্যানেজার হতে পারে, রিলেশনশিপ ম্যানেজার হতে পারে। কারণ আমি যখন অ্যাকাউন্ট খুলতে গেছি, আমি কিন্তু কারুর না কারুর একটা নাম্বার নিয়ে রাখবো, যাকে আমি বিপদের দিনে ফোন করতে পারি। যদি না হয়, তাহলে আমি ব্যাংকের সেই ম্যানেজারকে জিজ্ঞেস করব যে আমার যদি কখনো কোনো বিপদ হয়, আমি কোন নাম্বারে কল, এটা 24x একটা হেল্পলাইন সাপোর্ট নাম্বার থাকবেই। সেই নাম্বারটা আমি বিপদে পড়লে যদি খুঁজে বার করার চেষ্টা করি, তাহলে কিন্তু প্রতারিত হব। কিন্তু আমি যদি আগে থেকেই প্রোঅ্যাক্টিভলি সেই নাম্বারটা আমার মোবাইলে সেভ করে রাখি, যদি কখনো অঘটন ঘটে, এইটা হচ্ছে আমার ট্রাস্টেড নাম্বার। আচ্ছা, মানে আপনার পরামর্শ, ফার্স্ট সাজেশন এটা যে যাই হোক না কেন, ব্যাংকের কোনো একজন ভরসাযোগ্য মানুষের নাম্বার আমাদের কাছে সবসময় রাখতে হবে, যাতে যে কোনো সময় আমরা যোগাযোগ করতে পারি। বেশ, কিন্তু এইবারে এই বিষয়টা হচ্ছে কি করে, এটাও তো একটা প্রশ্ন। মানে টেকনিক্যালি ধরুন আমি একটা কার্ড দিলাম, ঢুকে গেল, এইবারে আমি ফোন করলাম, কি করলাম, সে বললো আপনি পরে আসুন বা এখানে যান, যাও হলো, পরে তো আবার গেল, তার কার্ডও যদি ঢুকে যায়, এরকম পর কার্ড ঢুকে যাচ্ছে, তো অদ্ভুত বিষয়। যারা টাকাটা হারিয়েছেন, তারা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআইতে পোর্টাল আছে, গুগলে গিয়ে আরবিআই কমপ্লেন দিয়ে সার্চ করলে পোর্টালটা পেয়ে যাবেন। সেইখানে ইমেল আইডি দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, ওইখানে একটা ওয়েবসাইটও আছে, ওইখানে ডিটেলসে লিখুন এই কাণ্ড হয়েছে, আমার টাকাটা বেরিয়ে গেছে, আপনারা অ্যাকশান নিন। কালকে যদি দেখা যায় যে এটিএমের মধ্যে কিছু ট্যাম্পারিং হয়েছে, ব্যাংকের দায়িত্ব হচ্ছে টাকাটা ফেরত দেওয়া। কারণ সূত্রপাত, এটা তো ইনিশিয়ালি কি মনে হচ্ছে, এটিএমই তো ট্যাম্পারিং। আমার যতদূর ধারণা, এখানে যেটা ওনারা বলছেন যে এটিএমে কার্ডটা ঢুকে যাচ্ছে, বেরোচ্ছে না, এটা ইনভেস্টিগেশন যদি করা হয়, আমার মনে হয় এখানে যারা এই এটিএমগুলোর সার্ভিস করেন, এগুলো ম্যাক্সিমামই সমস্ত ফ্র্যাঞ্চাইজি বা ভেন্ডারকে সাব ভেন্ডারিং করা হয়। তো তাদের হয়তো কোনো এক্স এমপ্লয়ি এর মধ্যে যুক্ত আছেন এই কাণ্ডটার মধ্যে, গ্যাংটার মধ্যে।
কারণ সর্ষের মধ্যেই ভূত। হ্যাঁ, কারণ আজকে ব্যাংকের ডাইরেক্ট এমপ্লয়ি তো এরা কেউ নয়, এরা সমস্ত ব্যাংক বিভিন্ন ভেন্ডারকে এই সমস্ত কাজের দায়িত্ব দেয় এবং তাদের মধ্যে ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন খুবই বাজে। সেখানে হয়তো তার লোক ছাড়ছে, জয়েন করছে, কিন্তু টেকনোলজিটা তো বুঝে যাচ্ছে। সে যদি 2 পয়সা এক্সট্রা পাওয়ার জন্যে এইসব মানুষদের সঙ্গে হাত মেলায়, তাহলে তো এটিএমগুলো তো ডেঞ্জারাস অবস্থা। কারণ এটিএমে যে সিসিটিভিগুলো থাকে, সেই সিসিটিভিগুলো কিন্তু প্রোঅ্যাক্টিভ মোডে থাকে না, মানে রিঅ্যাক্টিভ মোডে থাকে। অঘটন ঘটলে সিসিটিভি ফুটেজটা আমি ফরেন্সিক করব, কিন্তু কন্টিনিউয়াস সিসিটিভিটাকে মনিটরিং করব, এটা কিন্তু থাকে না কোনো। সুতরাং সেইখানে দাঁড়িয়ে যে একজন ঢুকেছে, তার মানে হচ্ছে, যদি আমি ধরে নিই যেরকম এক্সপার্টরা বলছিলেন যে সেখানে সম্ভবত কোনো একটা বক্স টাইপের আছে, সেই বক্সটা থ্রু আমি কারিগরি করছি, তার মানে যে করেছে তাকে এটিএম মেশিন সম্বন্ধে এক্সপার্ট হতে হবে এবং সেটাকে সে মডিফাই করে ওই জায়গাটা নিয়ে যেতে পেরেছে এবং সেটা তাকে ফিজিক্যালি ওই এটিএম এ করতে হয়েছে। এবং সে কিন্তু জানে যে সিসিটিভিগুলো সবসময় মনিটরিং হচ্ছে না বা কি ফ্রিকোয়েন্সিতে মনিটরিংগুলো করা হয়। কারণ আমি ওখানে একটা এটিএম খুলে একটা কাজ করছি, তার একটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমের বাইরে যখন কেউ কাজ করছে সেটা ব্যাংকের জানা উচিত। সে কি একদমই ছেড়ে দিয়েছে এটিএমটা পুরো? তার কি কোনো দায়িত্ব নেই? মানে ব্যাংকের কথা শুনে তো তাই মনে হচ্ছে যে ভেন্ডার দেখে আমাদের কোনো দায় নেই। তো আলটিমেটলি ব্যাংকে সাফার করতে হবে, কারণ এই টাকাগুলো যা গেছে সমস্ত আরবিআই যদি ঠিকঠাক স্টেপ নেয়, কিন্তু ব্যাংকে পে করতে হবে, গ্রাহকের পকেট থেকে যাবে না। আলটিমেটলি হয়তো ব্যাংক তার ইন্স্যুরেন্স থেকে বা কোথা থেকে এই টাকাটা তুলে নিয়ে ওদেরকে ফেরত দেবেন। কিন্তু মেইন হচ্ছে আলটিমেটলি তো কারুর না কারুর লস হয়ে গেল, ব্যাংকের হোক গ্রাহকের হোক, কারুর না কারুর লস হলো। সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের দেখতে হবে যে যাদেরকে আমরা দিচ্ছি এই কাজকর্মগুলো, যে ভেন্ডারকে, তাদের ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন হচ্ছে কি না, তারা কী ধরনের লোককে ডেপ্লয় করছে। একটা জামতারা সে যদি ওইখানে ঢুকে যায়, একটা ভেন্ডার কোম্পানিতে ঢুকেছে, পুরো ইন্টারনাল ব্যাপারটা বুঝে নিল, বেরিয়ে এসে সে পুরো জামতারা গ্যাংকে শিখিয়ে দিল, তাহলে কালকে এটা কি কাণ্ড হবে না। কিন্তু সন্দীপবাবু, এটা ভাবুন যে এইটা যারা করছে তারা এক্সপার্ট, মানে আমাদের মতন সাধারণ মানুষের পক্ষে তো এভাবে বোঝা সম্ভব নয় যে কি থেকে কি হয়ে গেল। মানে আমাদের থেকে না শিখলে আমরা কিছুটা হয়তো বোঝা সম্ভব, কেননা 2-3টে খুব কমন প্রিন্সিপাল আছে যেগুলো ফলো করা উচিত। নাম্বার 1 হচ্ছে, যারা একটু সিনিয়র সিটিজেন, একটু বোঝেন না বা অসুবিধা হয়, তাদেরকে আমরা সবসময় বলি সিকিউরিটি গার্ড নেই এই এটিএমগুলোকে অ্যাভয়েড করুন সবার আগে। হ্যাঁ, একটু টেক স্যাভি হলে যান, নইলে টেক স্যাভি হলে যেখানে সিকিউরিটি গার্ড আছে সেই সব এটিএম গুলো। এটা খুব মুশকিল, আমার বাড়ির কাছে তো এটিএম থাকে, আমি এখন ইউজুয়ালি যেখানে একটু সেনসিটিভ বা হাই ভলিউম ট্রানজাকশন হয়, যে জায়গায় হয়েছে যথেষ্ট পশ জায়গা। হ্যাঁ, কিন্তু এইখানে আমি তাও বলবো যে সিকিউরিটি নেই এই এটিএম গুলোকে আপনারা চেষ্টা করুন অ্যাভয়েড করা, নাম্বার 1। নাম্বার 2, আজকে এটিএম এ ঢুকে যদি আমি দেখি যে আমার কিগুলো একটু আঠা লাগানো আছে, বা যেখানে আমি কার্ডটা ঢোকাচ্ছি সেখানে একটু নড়বড় করছে, একটু লুজ আছে, আমি একটু মাঝে মাঝে এরকম চেক করে দেখি। যদিও আমি কোনো এটিএম যাই না, আমার ম্যাক্সিমাম ডিজিটাল, পুরোপুরি ডিজিটাল ট্রানজাকশন হয়, এটিএম যাওয়ার খুব প্রয়োজন দরকার পড়ে না। এটাও কি একটা বড় কারণ, যেহেতু এটিএম যাওয়ার প্রয়োজনীয়তা আমাদের কাছে তুলনামূলকভাবে গত কয়েক বছর অনেকটা কমে এসেছে, এবং এটিএম ব্যবহারকারী যারা তুলনামূলকভাবে যারা প্রবীণ, তাদের ক্ষেত্রে অনেকটা বিষয় রয়েছে। ঠিকই বলেছেন, এই যে ধরনের প্রতারণাগুলো হচ্ছে, এগুলো কিন্তু আজ থেকে 10 বছর বা 15 বছর পরে আর হবে না, অন্যরকম চেঞ্জ হয়ে যাবে। কেননা আজকে যারা যাচ্ছেন এটিএমে, তারা ম্যাক্সিমামই কিন্তু সিনিয়র সিটিজেন, বা হয়তো যারা একদমই একটু মানে অতটা টেক স্যাভি নয়। কিন্তু আজ থেকে 10 বছর বাদে দেখবেন সবই কিন্তু এই কিউআর কোড বা লিঙ্ক বা এইসব দিয়ে পেমেন্ট হয়ে যাবে। আমি এই জায়গাতেই আসবো, কিন্তু এই 10 বছর ধরে আমাদের তো সামলাতে হবে গোটা বিষয়টা। ঠিক কি করব আমরা, অন্তত কি সতর্কতা রাখতে হবে, কারণ যা পরিস্থিতি আমি জানি না কিভাবে আর কত রকম ভাবে মানুষ সতর্ক থাকবে, তবুও একটা বেসিক সতর্কতা, বেসিক কিছু নিয়ম কানুন তো মানতেই হবে। এটাতে আসবো, আলোচনা করবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। তো অবশ্যই যেটা জানার সেটা হচ্ছে করবোটা কি। একেই ওটিপি ডিজিটাল অ্যারেস্ট, ফোন করলেই অন্তত ডিজিটাল অ্যারেস্ট নিয়ে 1 মিনিট ধরে আমাদের শুনতে হয়, মানে একের পর এক নতুন এমন কিছু প্রতারণা আসছে, ফলে সাধারণ মানুষের তো একেবারে নাকানি চোবানি অবস্থা। যারা একটু বয়স্ক হচ্ছেন তাদের এই নতুন সিস্টেমের সঙ্গে অ্যাডজাস্ট করাও তো খুব কঠিন। একটা বেসিক জিনিস কিন্তু যে কোনো ফ্রডের পেছনে আছে, সেটা হলো কোড বা পিন বা ওটিপি শেয়ার করা। এটা কিন্তু এখানেও হয়েছে। ওরা অন্যভাবে করেছে যে আপনি যদি কার্ডটা ব্লক করতে চান, আপনি এই পিনটা মোবাইলে আপনি প্রেস করুন, করে আলটিমেটলি পিনটা চলে গেছে জামতারার কাছে।
এই বেসিক প্রিন্সিপালটা যদি মাথায় রাখি, আমি কোনো কোড কাউকে দেব না, সেটা ফোনে ভয়েসে দিই বা আমি প্রেস করে দিই। কিন্তু যদি আমি কল সেন্টারে ফোন করি বলে কার্ডটা ব্লক করুন, আমি তো করবো কার্ড ব্লক। হ্যাঁ, এবার ওইটা মানে মাথায় রাখা উচিত, যে মুহূর্তে আমি কোড চাইবো, ওটিপি চাইবো, পিন চাইবো, ওখানে দাঁড়িয়ে যাবো, আমি দেবো না। এবার পয়েন্ট হচ্ছে সেকেন্ড প্রশ্নটা, চলে গেল টাকা, এবার আমি কি করবো? সেখানেও কিন্তু আমরা প্রচুর এরকম কেস দেখছি। না, এটা কিন্তু একটা ফাঁক থেকে গেল, যাই বলুন না কেন, মানে আমার এক্ষেত্রে এই ধরনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কিছু করার নেই। না, আবার আমি বলছি যে আমার কোড যদি আমি কাউকে না দিই বা পিন যদি না দিই, কিন্তু যদি কার্ড ব্লক করতে হয় তাহলে তো আমাকে কিছু তো টিক 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 করতে হবে, আমাকে কোড দিতে হবে না। পিন বা কোড বা ওটিপি ওভার দ্য ফোন কেউ চাইবে না, কোনো কার্ড ব্লক করতে চাইবে না, তাই তো? প্লিজ এই পয়েন্ট টু বি নোটেড, যে কার্ড ব্লক করতেও এই ধরনের জিনিস কাউকে দেবেন না। কোনো কাজে কোনোভাবেই আমার কাছ থেকে কিছু ইনফরমেশন, ওটিপি কেউ নেবে না, ব্যাংক কোনোদিন নেবে না। যে মুহূর্তে কেউ ওটিপি চাইছে, সে ব্যাংক নয়, সে জামতারা। এইটুকু যদি বুদ্ধি না থাকে তাহলে বারবার প্রতারণা হবে 100%। বেশ, হ্যাঁ, এইটা বেসিক মিস্টেক যেটা সবাই বারবার করছে। এবার পয়েন্ট হচ্ছে, যদি চলে যায় তাহলে আমি কি করব? টাকা কিন্তু ফেরত পাচ্ছে, এরম না পাচ্ছে না, কিন্তু সিস্টেমেটিক প্রসেস আছে। প্রথমটা হচ্ছে 1930 পুলিশে কমপ্লেন করা, 1930-তে কমপ্লেন করা, দুটোর মধ্যে পার্থক্য আছে। এটা একটু বুঝিয়ে দিই ব্যাপারটা। আচ্ছা, 1930-তে কল করা মানে হচ্ছে এটা সারা ইন্ডিয়া ব্যাপী একটা নেটওয়ার্ক, আমার টাকা আমার অ্যাকাউন্ট থেকে বেরিয়ে ওই অ্যাকাউন্টে গেছে বা ওই ইউপিআইতে গেছে। 1930-র কাজ হচ্ছে সেই অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে দেওয়া টেম্পোরারিলি। এটা কিন্তু এর বেশি আর কিচ্ছু করে না। এইবার চলে যাচ্ছি পুলিশের কাছে গিয়ে বললাম, এই আমি 1930-তে আমি কল করেছি বা আমি cybercrime.gov.in আমি রেজিস্টার করেছি, করে আমার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়েছে। কী করে বুঝবো ওই অ্যাকাউন্টটা ফ্রিজ হয়েছে? আমার কাছে SMS চলে আসবে। যে মুহূর্তে SMS আসবে বা ওখানে অ্যাকনলেজমেন্টে চলে আসবে, ওইটা যদি পুলিশকে আমি দেখাই যে আমি এবার একটা কেস ফাইল করছি, সেটা জিডি হতে পারে, জেনারেল ডায়েরি বা FIR, এইটা যে মুহূর্তে করব তখন আমার সেকেন্ড প্রসেস চালু হবে। মানে এবার পুলিশ ইনিশিয়েটিভ নিয়ে কি চেষ্টা করবে, ওই যে অ্যাকাউন্টটা ফ্রিজ হলো ওটা আরও কদিনের জন্য ফ্রিজ হবে এবং টাকাটা ওখান থেকে রিভার্স হবে। এই কাজটা পুলিশ ইন্টারনালি করে, যদি একটু কম্পিটেন্ট হয়। মানে এখন কলকাতা বা এই নিকটবর্তী পুলিশ খুব কম্পিটেন্ট। তারা কি করবে, তারা এটাকে ইমিডিয়েটলি কোর্টে একটা কেস ফাইল করবে যে আমার, বা ইন্টারনালি একটা চ্যানেলের মধ্যে দিয়ে যায় যে টাকাটা এবার রিভার্স করা হোক। তবে টাকাটা রিভার্স হবে, যতক্ষণ না হবে ততক্ষণ ওখানে কিন্তু টাকাটা ব্লক হয়ে পড়ে আসে। আমার কাছ থেকে যদি 4000 টাকাও খোয়া যায়, ও 4000 টাকাটা ব্লক করে বাকি টাকাটা ট্রান্সফার করতে পারবে, কিন্তু 4000 টাকা হাত দিতে পারবে না, ওখানে আটকে পড়ে থাকবে। যদি অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে না, যেটা ম্যাক্সিমাম করে, যে অন্য 3-4টে অ্যাকাউন্ট ট্রান্সফার করে নিল, সব কটা অ্যাকাউন্টে 4000 টাকা ব্লক হয়ে যাবে। এইটা কিন্তু এখন হচ্ছে। এইবার যে মুহূর্তে কোর্টে অ্যাপিলটা হলো, টাকাটা কিন্তু ফেরত এলো। মানুষ ভুলটা কি করে, 1930-তে কল করলো, তারপরে আর পুলিশ গেল না পুলিশের কাছে, বা 3 দিন বা 4 দিন বাদে চলে গেল পুলিশ থানাতে, এটা ভুল। বা পুলিশ থানাতে গিয়ে এমন কোথাও একটা থানাতে গেল যেখানে ওটা অতটা কম্পিটেন্ট নয়, অনেক শহরতলি বা দূরে রিমোট এরিয়াতে, তারা অতটা এখনো জানে না। সুতরাং মানুষকে ফার্স্টে 1930-তে একটা ফোন কল, যে কোনো একটা নর্মাল ফোন থেকেও করা যায়, এটা ফার্স্ট। সেকেন্ড, থানাতে যাওয়া। থার্ড, ব্যাংকে গিয়ে ম্যানেজারকে একটা চিঠি লিখে দেওয়া যে আমার এরকম ফ্রড হয়েছে, এই তো আমার ব্যাংক স্টেটমেন্ট, এই 1930-র এই অ্যাকনলেজমেন্টটা আমার কাছে এসছে, এটা আসে অ্যাকনলেজমেন্ট। আচ্ছা, এবং পুলিশের কাছে গেছি, এই জিডিটা এসছে। আচ্ছা, এইটুকু যদি করে টাকা কিন্তু চলে আসে। একদমই। তাহলে খুব সংক্ষেপে বলতে গেলে প্রথম কথা, একদম এইরকম কিছু হলে প্যানিক করা চলবে না, ঠান্ডা মাথায়, কাউকে কোড নয়, কাউকে পিনকোড নয়, 1930-তে কল করুন, তারপর পুলিশের কাছে যান, ব্যাংকের কাছে যান, সতর্ক থাকুন। টাকা খুব একটা চোট যাবে না, ফিরে আসবে। এখানে শেষ করছি, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।